ওকে। তো আজকে আমাদের ক্লাসের বিষয় কি বলতো, শব্দ ও এর প্রকারভেদ। আমরা শব্দ সম্পর্কে নিশ্চয়ই সবাই অবগত আছি, তাই না? শব্দ কাকে বলে আমরা তো জানি। কেউ কেউ অজানা, মানে জানো না এরকম আছো? আমার কথা শুনতেছো? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আমরা শব্দ সম্পর্কে নিশ্চয়ই সবাই জানি, হ্যাঁ? তো শব্দ কাকে বলে এটা পরীক্ষায় আসবেও না, আমরা ওটা ওইভাবে জানার দরকারও নাই। এখন কোনগুলা থেকে পরীক্ষায় সচরাচর আসে বা আসতে পারে সেইগুলাই আমরা দেখবো, ঠিক আছে? তো এখানে দেখো শব্দের শ্রেণী বিভাগ জানার আগে আমরা বাংলা ভাষার উৎপত্তির ক্রম বিকাশ জেনে নিই। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যারা দিবে আর কি, তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। যে প্রথমে দেখো তো, ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আসছে কে? শতম। শতম থেকে আর্য, আর্য থেকে ভারতীয়, ভারতীয় থেকে প্রাচীন ভারতীয় আর্য। এখন এই প্রাচীন ভারতীয় আর্য আবার দুই ভাগে বিভক্ত হয়েছে, কি? একটা সংস্কৃত আর একটা প্রাচীন হুম। ভারতীয় কথ্য আর্য। বিষয় আছে এখানে, সবগুলো আসবে না, কোনগুলো আসবে বলতেছি। প্রাচীন ভারতীয় কথ্য আর্য আবার ভাগ হয়েছে, কি? প্রাচীন, প্রাচ্য, গৌড়ী প্রাকৃত, গৌড়ী অপ্রভ্রংশ, বঙ্গ কামরূপী। আমাদের কাজ মূলত পরীক্ষায় আসে এই তিনটা, বুঝছো? পরীক্ষায় এরকম দেখতে পাওয়া যায়। আচ্ছা, এই যে অসমীয়া আর বাংলা। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা ভর্তি পরীক্ষায়, কোন এক ভর্তি পরীক্ষায় এটা ছিল, বাংলা ভাষার বোন বলা হয় কাকে, বা ভাই বলা হয় কাকে? বলো তো কাকে, বলতে পারবে কেউ? আপনার বাংলা আর অসম উড়িয়া। অসমীয়া। অসমীয়াকে ভাই বা বোন বলা হয়, ঠিক আছে? এটা। আর একটা, যে আহ নিচের কোনটি থেকে বাংলা ভাষার উৎপত্তি? অপশনে বঙ্গ কামরূপী থাকতে পারে, গৌড়ী অপ্রভ্রংশ থাকতে পারে, গৌড়ী প্রাকৃত থাকতে পারে। যেটা থাকবে আমরা সেটা দিব, ঠিক আছে কথা? আচ্ছা। এখন এইগুলো তোমরা যদি কোশ্চেন ব্যাংক সলভ করো, দেখবে এইগুলা ওখানে আছে, এগুলো পাইছো, দুই একটা হইলেও পাইছো যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে, বঙ্গ কামরূপী বা গৌড়ী অপ্রভ্রংশ বা গৌড়ী প্রাকৃত, এগুলা থেকে তোমরা দেখে থাকবে যদি কেউ কোশ্চেন ব্যাংক সলভ করে থাকো। কেউ দেখছো এরকম? হ্যাঁ, দেখছি। ওকে, ঠিক আছে। আর উপরের এগুলা জাস্ট জানার জন্য জানবো, হ্যাঁ? ওইভাবে ইম্পর্টেন্ট না, এই নিচের এই তিনটা ইম্পর্টেন্ট, এই পাঁচটা আর কি, গৌড়ী প্রাকৃত থেকে বাংলা পর্যন্ত। আচ্ছা, এখন এখন আমরা, মানে আমাদের এখানে কিন্তু ওই সব দেয়া নাই, হ্যাঁ? যেটা মূলত পরীক্ষায় আসার মতো সেইগুলাই দেয়া। তোমার তো এখন হুদায় সবগুলা পড়ে হচ্ছে, তো লাভ নাই, তাই না? আচ্ছা দেখো, ভাষা বিজ্ঞানে শব্দ বলতে কোনো ভাষার মৌখিক ও লৈখিক একককে বোঝায়। এখন শব্দ বলতে কি বোঝায়, এটা পরীক্ষায় আসবে না, কিন্তু কোনোভাবে কোনো সময় ভাই যদি স্ক্রিনটা কোশ্চেন। ভাই স্ক্রিনটা একটু হচ্ছে মানে ছোট করেন। জুম হয়ে গেছে পুরো, দেখা যাচ্ছে না। ঠিক আছে, হ্যাঁ। ওকে। দেখো, ভাষা বিজ্ঞানে শব্দ বলতে আমরা বুঝি ভাষার মৌখিক ও লৈখিক একক। এইটা আমরা জানলাম আর কি, কিন্তু এখান থেকে আসবে না, এখান থেকে আসবে কি? বাক্য গঠনের মূল উপাদান কি? বাক্য গঠনের মূল উপাদান কোনটি? বলো তো, বাক্য গঠনের মূল উপাদান কোনটি, কি? শব্দ। শব্দ, এক্স্যাক্টলি। এক্ষেত্রে শব্দকে আবার পদও বলা হয়, আমরা পড়ছি না? বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বলে, মনে আছে তোমাদের? পদ বা পার্টস হুম। অফ স্পিচ বলে আর কি, যেটা। তো বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দকে এক একটি পদ বা পার্টস অফ স্পিচ বলে। তো এক্ষেত্রে আমরা শব্দকে পদও বলতে পারি, কিন্তু পরীক্ষায় সচরাচর দেখতে পাওয়া যায় বাক্য গঠনের মূল উপাদান কোনটি। তো আমরা কি দিব বলতো? শব্দ, শব্দ। ঠিক আছে। ওকে। আচ্ছা, আমরা এখানে পদটাও জেনে নিলাম আর কি। শব্দ একাধিক বর্ণ ও অক্ষরের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। শব্দ কি হয় বলতো? একাধিক বর্ণ ও অক্ষর নিয়ে গঠিত হয়ে থাকে। আর পদ কিভাবে গঠিত হয় বলতো? শব্দের কতগুলো শব্দ নেই? অর্থাৎ বাক্যের অন্তর্গত হইতে হবে, আলাদা আলাদা হইলে সেটা পদ হবে না। অর্থাৎ বাক্যের অন্তর্গত প্রত্যেকটি শব্দ, মানে যে শব্দগুলা বর্ণ আর অক্ষরের সমন্বয়ে গঠিত হচ্ছে, সেটাই হচ্ছে কি বলতো? শব্দ। আর শব্দ যখন একটা বাক্যের ভিতরে ব্যবহৃত হবে, আলাদা আলাদা ভাবে ওর নাম ডাকবো আমরা কি বলতো? পদ। ক্লিয়ার? হ্যাঁ। হ্যাঁ। ওকে।
শব্দের বুৎ উৎপত্তি, গঠন ও অর্থ অনুসারে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। পূর্বে ভাষা ও বাংলা ব্যাকরণ ক্লাসে যারা করছো, আমরা উৎপত্তিগত দিক দিয়ে শব্দের ভাগ আলোচনা করেছি। তাই আজ আমরা শব্দের গঠন ও অর্থ নিয়ে আলোচনা করব। তোমরা যারা ক্লাস করো না, ওটা রেকর্ড আছে, ওটা দেখে নাও। ঠিক আছে? ওকে। দেখো, গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়। একটা মৌলিক শব্দ আর একটা কি, সাধিত শব্দ। পরীক্ষায় যদি আসে গঠন অনুসারে শব্দকে কয়টি ভাগে ভাগ করা হয়, বা গঠন অনুসারে হচ্ছে শব্দের ভাগ বা শ্রেণী বিভাগে নিচের কোনটি সঠিক, তার ভিতরে ধরো মৌলিক শব্দ থাকতে পারে, সাধিত শব্দ, যাই থাকুক, তো আমরা জেনে রাখবো এখান থেকে গঠন অনুসারে শব্দকে দুই ভাগে ভাগ করা হয়। সেগুলো হচ্ছে কি বলতো, মৌলিক শব্দ আর সাধিত শব্দ। বুঝছো কথা? এখন তোমার কথা হচ্ছে মৌলিক শব্দ কাকে বলে। তোমরা মৌলিক সংখ্যা পড়ছো না? হ্যাঁ। অর্থাৎ যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া তার কোনো মৌলিক গুণনীয়ক নেই বা ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। এখন তোমরা বলতে পারবা সর্বনিম্ন বা ছোট মৌলিক সংখ্যা কত? এক। আর কারোর কোনো আলাদা উত্তর আছে? না। সর্বনিম্ন ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই। এক হচ্ছে, পরীক্ষায় যারা জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য এটা মানে মোস্ট ইম্পর্টেন্ট, এটা জানতে হবে। হ্যাঁ, সর্বনিম্ন কারণ হচ্ছে আমাদের বলে দিচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া। অর্থাৎ মৌলিক সংখ্যা এক, যেহেতু এক দ্বারাই আমরা বিচার করতেছি, এক দ্বারাই আর ওই সেই সংখ্যা দ্বারাই আমরা বিবেচনায় আনতেছি, অর্থাৎ একটা হবে না। বুঝছো কিনা? আচ্ছা, আমার কথা যদি কারোর মনে হয় যে নতুন লাগতেছে, তোমরা গুগল করেও দেখতে পারো, সর্বনিম্ন ছোট মৌলিক সংখ্যা দুই। ঠিক আছে? জি। ওকে। তো তারপরে দেখো, সেই আমরা যখন দেখলাম মৌলিক বলতেই সেটা হচ্ছে কি, ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না। অর্থাৎ যেসব শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, যার সঙ্গে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, তাদেরকে মৌলিক শব্দ বলে। সেম ভাবে মৌলিক সংখ্যার মতোই আর কি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো মৌলিক গুণনীয়ক নেই, যা ভাঙা যাবে না বা ভাগ করা যাবে না, সেটা যেমন ভাবে মৌলিক সংখ্যা, ঠিক তেমনি ভাবে যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কোনো প্রত্যয়, বিভক্তি, উপসর্গ যুক্ত থাকবে না, সেটাই হচ্ছে কি বলতো, মৌলিক শব্দ। যেমন এখানে দেখো আছে মা। মা বলতে কিন্তু আমরা মাকেই বুঝি, তাই না? মা বলতে কি আমরা অন্য কিছু বুঝি? হ্যাঁ। মা, মা না। বলতে অন্য কিছু বুঝি না। আর হচ্ছে, তাহলে এটা তো ভাঙাও যাচ্ছে না, বিশ্লেষণ করা যাচ্ছে না। আমি যদি এখন বলি বাবা, বাবাকে আমরা কি ভাঙতে বা বিশ্লেষণ করতে পারি? মানে বাবা মানে তো না। বাবাই। গোলাপ, নাক, বই, হাত, আকাশ, এই প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা উদাহরণ দিছি, এর সাথে কোনো প্রত্যয় যুক্ত হয় নাই, কোনো বিভক্তি যুক্ত হয় নাই, কোনো উপসর্গ যুক্ত হয় নাই। এখন তুমি বলতে পারো ভাইয়া, এখানে মো আছে, এখানে যে আকার, এটা তো বিভক্তি হইতেও পারে, কারণ কিন্তু না, দেখো তুমি যদি শুধু মো বলো, মোর কোনো আলাদা অর্থ নাই। কিন্তু তুমি যদি মা বলো, মা বলতে মাকেই বোঝায়। আবার তুমি যদি বাবাকে আকারকে ধরে বিভক্তি বানাও বা যা আর কি, তো দেখো প্রত্যেকটা যেগুলো আছে, প্রত্যেকটার এগুলার একটা নিজস্ব অর্থ আছে, নিজস্ব মিনিং আছে। এইগুলোকে যদি আমি আবার ভাঙি বা আলাদা করতে যাই, সেইগুলো পূর্ণাঙ্গ কোনো অর্থ দিবে না। অর্থাৎ আমরা জানলাম যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, যাদের সাথে কোনো প্রত্যয়, বিভক্তি বা উপসর্গ যুক্ত থাকে না, তারা মৌলিক শব্দ। কথা বুঝছো কিনা, মানে ক্লিয়ার কিনা কনসেপ্ট? জি। হ্যাঁ। ওকে, ঠিক আছে। তো দেখো এখানে কি লেখা, দেখো তো, কে বলেছে নাক ভাঙা যায় না? এই যে নাকটা, এটা কি বলতো তাইলে, মৌলিক শব্দ নাকি সাধিত শব্দ? মৌলিক শব্দ। কেন মৌলিক শব্দ? এদের তো বিশ্লেষণ করলে আর কিছু পাওয়া যায় না, আর কোনো বিভক্তি প্রত্যয় বা আচ্ছা, নাক, উপসর্গ। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এখন নাক, আমি যদি বললাম নাক, নাক মানে তো তুমি আর মুখ বুঝতেছো না, বা নাক মানে তো তুমি হাত বুঝতেছো না, নাক মানে তো তুমি চোখ বুঝতেছো না, নাক মানে কিন্তু তুমি নাকই বুঝতেছো, তাই না? তার মানে নাক একটা মৌলিক শব্দ। কনসেপ্ট কি ক্লিয়ার? মৌলিক শব্দের কারোর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, মৌলিক শব্দ থেকে নাই। কারোর কোনো কোশ্চেন? ওকে। না। খালি ম্যাম মারিয়ার আরেকটু কথা বলো। হ্যাঁ, হ্যাঁ। আর একটা বার বোঝান ভাই, একটু লেটেল জয়েন হয়েছে, নামাজে ওকে, গেছিলাম। আচ্ছা, ঠিক আছে। দেখো, মৌলিক শব্দ বলতে আমরা বুঝি যে সকল শব্দকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় না, অর্থাৎ এর সাথে কোনো প্রত্যয় যুক্ত হবে না, বিভক্তি যুক্ত হবে না, উপসর্গ যুক্ত হবে না। এখন কথা হচ্ছে, আমার
তোমার যদি জানতে হয় যে প্রত্যয় বিভক্তি উপসর্গ যুক্ত হবে না, এগুলো জানতে হলে তোমার আগে জানতে হবে এই প্রত্যয় জিনিসটা কি, বিভক্তি জিনিসটা কি, উপসর্গ জিনিসটা কি, যেগুলো আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছি বা তোমরা আগেও পড়ছো। তো এখন তোমরা জাস্ট এইটা জেনে রাখো যে দেখো এই যে মা, মা বলতে কিন্তু আমরা মাকে বুঝি। মাকে যদি আমরা ভাঙি বা বিশ্লেষণ করি অন্য কোনো অর্থ পাচ্ছি না। বাবাকে আমরা যদি ভাঙি বা ভাঙি বলতে আর কি, আর এর ভিতরে অন্য কোনো কিছু পাবো না। এটাকে যদি আমি আলাদা করি, যেমন সন্ধির ক্ষেত্রে আমরা বলি বিদ্যা যুক্ত আলয়, বিদ্যালয়। এখন বিদ্যা মানে কি? বিদ্যা মানে মনে করো যে তোমার যে জ্ঞান অর্জিত যেটা, ওইটাকে বোঝায়। আবার ধরো বললাম এরকম আর কি, এরকম ভাঙলে বা আলাদা করলে কোনো অর্থ দিবে না, সেটাই হচ্ছে মৌলিক শব্দ, কারণ এগুলোর নিজস্ব একটা অর্থ আছে। যেমন ধরো এখানে বলতেছে কে বলেছে নাক ভাঙা যায় না, এখানে নাক, নাক বলতে কি এখানে কে বললো বুঝে নাই? সাকিব নাকি? আচ্ছা, আচ্ছা নাক বলতে কি তুমি চোখ বুঝতেছো? আমি বলতেছি কে বলেছে নাক ভাঙা যায় না, তুমি নাক মানে তো তুমি নাকই বুঝতেছো, তাই না? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, তাইলে নাকই যখন বুঝতেছো, তাহলে এটা কি হবে? নিশ্চয়ই মৌলিক শব্দ। কারণ এটা যদি ভাঙার পরে যদি অন্য একটা জিনিস পাইতাম বা অন্য একটা অর্থ বোধক একটা কোনো জিনিসের অর্থ বোঝাইতো, তাহলে কিন্তু এটার মৌলিক শব্দ হইতো না। অর্থাৎ তোমার মাথায় তা রাখতে হবে যে যে সকল শব্দকে ভাঙাই যায় না, বিশ্লেষণ করাই যায় না, ভাঙলে বা বিশ্লেষণ করলে ওর কোনো অর্থ দেয় না, তাহলে সেটাই হবে কি সংখ্যা বলো, সরি কি শব্দ বলো তো? মৌলিক শব্দ। বুঝছো কিনা? জি। ওকে, এবার আমরা দেখবো সাধিত শব্দ। এবার মৌলিক শব্দ ও ধাতুর সঙ্গে উপসর্গ বা প্রত্যয় যোগে যে সমাসের সাহায্যে যে শব্দ গঠিত হয়, অর্থাৎ এর সাথে ওর সাথে কোনো কিছু যুক্ত ছিল না আর এর সাথে যুক্ত হবে। যেমন দেখো উপরেরটায় কিন্তু কোনো যুক্ত হয় নাই, প্রত্যয় উপসর্গ সমাস নিষ্পন্ন কোনোটাই হয় নাই মৌলিক শব্দের ক্ষেত্রে। কিন্তু সাধিত শব্দের ক্ষেত্রে তুমি যদি দেখো, দেখবে এটা প্রথমটা আমরা একটা উদাহরণ দিছি, দেখো প্রত্যয় যোগে, প্রত্যয় যোগে কি হয়েছে? মুগল যুক্ত আয়। তোমরা প্রত্যয়ের ক্লাস করছো এখানে কে কে? প্রত্যয়, আমি প্রকৃতি ও করছি। প্রত্যয়। আচ্ছা, তাহলে তোমার মানে যারা করো না ক্লাসটা একটু দেখে নিও, তারপর আমি বলতেছি। দেখো এখানে মুগল যুক্ত আয় গেছে, এখানে বলো তো কোনটা প্রকৃতি কোনটা প্রত্যয়, মারিয়া? আয় হচ্ছে প্রত্যয়। আর মুগল? প্রম- প্র- প্রকৃতি মনে হয়। আচ্ছা, হ্যাঁ। তো দেখো প্রত্যয় যোগে হয়েছে এই সাধিত শব্দগুলো। মোগলাইট হয়েছে কি প্রথমটা প্রত্যয় যোগে। আবার যদি আমরা দেখি উপসর্গ, আমরা আশু বিনি পড়ছি না উপসর্গ, মানে কমন যে চারটা আশু বিনি, সেই দেখো সু, এখানে দেখো সুনাম, এই সুটা উপসর্গ যোগে যুক্ত হয়েছে। হ্যাঁ, এখন তারপরে দেখো সমাস নিষ্পন্ন, তিন ভুবনের সমাহার, ত্রিভুবন। এখানে দেখো সমাহার সমষ্টি থাকলে দ্বিগু সমাস। কিন্তু নতুন একটা, নতুন যে বইটা দিছে আপডেট 2024 সালের, এই বইতে দেখা যাচ্ছে এই সমাহার সমষ্টি রিলেটেড এই সমাসটাকে, অর্থাৎ দ্বিগু সমাসটাকে কর্মধারায় সমাসের ভিতর ঢুকাইছে। তোমরা আপডেট বই যদি কেউ দেখে থাকে দেখবা যে এই সমাহার সমষ্টি যেগুলো থাকে আর কি, দ্বিগু সমাসটাকে কোথায় ঢুকাইছে? কর্মধারয় সমাসের ভিতরে ঢুকাইছে। বুঝছো? তোমরা ভাইয়া একটু তাহলে আপডেট। অপশনের মধ্যে, তাহলে হচ্ছে আমাদের পরীক্ষার সময় আসলে তাহলে আমরা কি দিব, দ্বিগু দিব না হচ্ছে কর্মধারয়? আচ্ছা, তোমরা হচ্ছে আগের বইটা থেকেই দিবা। হ্যাঁ, কারণ তিনি মানে এখন এই বইটা আর কি নতুন আওয়ামী লীগ সরকার মানে এমন ভাবে মানে বইয়ের লেখা বলো বা যেটাই বলো কারিকুলাম এমন ভাবে চেঞ্জ করছিল, বইয়ে আসলে কিচ্ছুই নাই, একদম ফাঁকি যোগী বই। আর মানে মানে কি বলবো, একদম মানে গালি আসে মন থেকে যদিও। তো ওইগুলা এখন আবার চেঞ্জ হবে সামনে বছর। তো টেনশন করার কোনো কারণ নেই, জানুয়ারি থেকে মেবি চেঞ্জ হওয়ার সম্ভাবনা, তো আগেরটাই হয়তো বা ফেরত আসবে। তো আমরা আগেরটাই দিব, ঠিক আছে? আর তারপরেও যদি কোনটা দিতে হয় না হয়, কোনো রকম কোনো আপডেট আসলে আমরা গ্রুপে শিট আকারে প্রোভাইড করব, কোনো সমস্যা নাই। তো আমরা এখন দুইটা জিনিস জানলাম, একটা মৌলিক শব্দ একটা সাধিত শব্দ। এখন মৌলিক শব্দ আর সাধিত শব্দ নিয়ে কারোর কোনো সংশয় কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে আমার বলতে না। পারো। না। আপনার সমস্যা নেই, পরে স্লাইডে যান। হ্যাঁ, হ্যাঁ। সমস্যা নাই, পরের স্লাইডে যান। আচ্ছা, আচ্ছা। তো ভাইয়া দেখো, আমি আচ্ছা, ক্লাসে ছিলাম না, আর একবার বলেন। আচ্ছা, মাধবীলতা। আচ্ছা শোনো, দেখো মৌলিক শব্দ বলতে, আচ্ছা সবাই একটু আবারও শোনো, যারা কনসেপ্ট যদি একটু মানে মনে ইয়ে না হইলেও যেন বুঝতে পারে এবার। অর্থাৎ আমরা মৌলিক সংখ্যা পড়ছি, যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া কোনো মৌলিক গুণনীয়ক নিয়ত নেই বা ভাগ করা যায় না, সেটা মৌলিক সংখ্যা। তেমনি ভাবে মৌলিক শব্দ সেম, মৌলিক শব্দের ক্ষেত্রে কোনো ভাঙা বা বিশ্লেষণ করা যাবে না।
এর সাথে কোনো কিছুই যুক্ত হবে না, প্রত্যয় বিভক্তি বা উপসর্গ যাই বলো। যেমনটা আমরা সাধিত শব্দে দেখলাম, এইগুলো যুক্ত, এইগুলো যোগে নতুন শব্দ হয়েছে, বাট মৌলিক শব্দের ক্ষেত্রে প্রত্যয় বিভক্তি বা উপসর্গ কোনোটাই যুক্ত হবে না। আর এই মৌলিক শব্দের ক্ষেত্রে যে শব্দগুলা, এগুলো নিজস্ব একটা অর্থ দিবে, এইগুলোকে ভাঙলে তুমি কোনো অর্থবোধক শব্দ পাবে না। যেমন ধরো, আমি বললাম মা, মাকে যদি তুমি ভাঙো বা বিশ্লেষণ করো, মা বলতে তুমি মাকেই পাবে, অন্য কোনো কিছু বুঝতে পারবে না। সেম ভাবে যদি আমি বলি বাবা, বাবার ক্ষেত্রেও তুমি কোনো প্রত্যয় বিভক্তি বা উপসর্গ যুক্ত হয় নাই, এখানে বাবা বলতে তুমি বাবাকেই বুঝছো। দেখো, এখানে একটা উদাহরণ দেয়া আছে, কে বলছে নাক ভাঙা যায় না, এই যে নাক, নাক বলতে তো মাধবীলতার চোখ বুঝতেছো না, না? নাক বলতে কি চোখ বুঝতেছো? না, না তাহলে নাক বুঝায় বলতে যেহেতু নাকই বুঝতেছো, নাককে কোনো ভাঙা বা বিশ্লেষণ করা যাচ্ছে না। তাইলে এই নাকটা কি শব্দ বলতো? মৌলিক শব্দ। পক্ষান্তরে আমরা যদি দেখি সাধিত শব্দের বেলায়, মোগল যুক্ত আয়, মোগলাই, এখন দেখো এখানে প্রত্যয় যুক্ত, আগেরটাই কিন্তু কোনো কিছু যুক্ত হয় নাই, বাট সাধিত শব্দের ক্ষেত্রে এই যে আয়, প্রত্যয় যুক্ত হয়েছে, সু উপসর্গ যুক্ত হয়েছে, এই যে সমাহার সমষ্টি সমাস নিষ্পন্ন হয়েছে, অর্থাৎ যার সাথে কোনো কিছু যুক্ত হবে সেটা হবে সাধিত শব্দ। কিছু বলতে প্রত্যয় উপসর্গ বা সমাস নিষ্পন্ন এগুলো হইতে পারে। আর যার সাথে কোনো কিছু যুক্ত হবে না বা যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে কোনো কিছু পাবো না, সেটা হবে মৌলিক শব্দ। ক্লিয়ার? জি। মাধবীলতা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। এবার এখানে একটা মজার জিনিস আছে, তোমরা দেখো এখান থেকে পরীক্ষায় আসে কোনটি রূঢ় শব্দ, কোনটি যোগরূঢ় শব্দ, কোনটি যৌগিক শব্দ, এখান থেকে কোশ্চেন আসে, মানে আসেই আর কি। তোমরা বিগত বছরে যারা কোশ্চেন ব্যাংক সলভ করছো তারা দেখে থাকবে। মারিয়া, দেখছো নাকি এরকম কোনটি যৌগিক শব্দ, কোনটি? হ্যাঁ, আজকে পড়ছিলাম কোশ্চেন। আচ্ছা ঠিক আছে, দেখবা, না দেখলেও আর কি। আচ্ছা দেখো আমি বলতেছি, হ্যাঁ হ্যাঁ, বলতেছি মারিয়া মাধবী একটাই নাকি, নাকি দুইজন দুইটা? না না, মারিয়া আর মাধবীলতা দুইজন দুইটা। আচ্ছা ঠিক আছে, না মানে এরা আর কি, তোমরা সবাই কথা বলে সমস্যা নাই, তোমাদের কোনো কিছু যদি সাকিব হোক, আব্দুল্লাহ বা আশরাফুল, যেই হোক, কোনো কিছু কেউ না বুঝলে অবশ্যই প্রশ্ন করবা, সমস্যা নেই, বুঝাই দেওয়া হবে। আচ্ছা দেখো, আমরা যৌগিক শব্দ বলতে যে শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী নির্ধারিত হয়। কেমন? দেখো, এখানে পর যুক্ত উয়া, পড়ুয়া, ঢাকা যুক্ত আয়, ঢাকায়। এখন এটা কি শব্দ বলো তো? আচ্ছা, মারিয়া ক্লাস করছিলে, এই পর যুক্ত উয়া এটা কোন প্রত্যয় বলো তো? এটা হলো কীট প্রত্যয়। কেন বলো তো? ক্রিয়া বুঝাইছে। এক্স্যাক্টলি, আমি আবারও বলতেছি, যারা প্রকৃত প্রত্যয় ক্লাস করো নাই মনে রাখো, ক্রিয়া বুঝাইলেই কৃত প্রত্যয়, নাম বুঝাইলেই তদ্ধিত প্রত্যয়। দেখো তো এখানে আছে পড়, পড়া একটা কাজ না? যেহেতু পড়া একটা কাজ, সেহেতু কৃত বোঝাচ্ছে বা কাজ করা বোঝাচ্ছে, অর্থাৎ এটা একটা কি হবে বলতো? কৃত কীট প্রত্যয়। ও প্রত্যয়। পক্ষান্তরে আমরা যদি দেখি ঢাকায়, ঢাকায়ের ক্ষেত্রে দেখো তুমি দেখবা, ঢাকা, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী, বা এখানে তুমি ঢাকা বলতে কোনো কিছু ঢাকা ওইটাও বুঝতে পারো। তো এই ঢাকা একটা নাম, যেহেতু ঢাকা একটা নাম, সেহেতু একটা কি, এটা হবে কি প্রত্যয়? তদ্ধিত তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, কৃ বলতে ভাইয়া কোনো কিছু কাজে তো কৃতজ্ঞ। হ্যাঁ, বলতেছি ভাইয়া, এই কৃত মানে প্রকৃতির ওপর, তো এটা তো আমাকে যে রুটিনটা আপনি দিয়েছেন, এটা হচ্ছে যে নভেম্বর মাসের 9 তারিখে রাত আচ্ছা আচ্ছা 9টার থেকে ক্লাস। আচ্ছা, আমি বলি, ওই ক্লাসগুলো আগে যেগুলা হয়েছে, যারা করোনায় তাদের জন্য ওই ক্লাসগুলো আবার রিপিট করে ওই ক্লাসটা ঘুরাই দেওয়া হয়েছে, মানে ধরো আগে যেগুলো হয়েছে ওইটা আবার রুটিনের পিছনে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর ক্লাস তো রেকর্ড আছেই গ্রুপে, ওইগুলো দেখে নিও। আবার ওই সময় যদি রুটিনে দেয়া থাকে ওইগুলো তো হবেই, টেনশনের কোনো কারণ নাই, ঠিক আছে? ওকে। এই ক্লাসগুলো তো পিন করে দেওয়া আছে, ওগুলো দেখলে তো। আচ্ছা ঠিক আছে। আমরা এখানে এই শোনো শোনো, দেখো আমরা এখানে কিভাবে মনে রাখতে পারি এখানে, আচ্ছা যৌগিক শব্দগুলো এখানে এইগুলাই সচরাচর এইগুলাই দেখতে পাওয়া যায়। মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, রাধুনী, দরিদ্র, চিকা মারা, পিতৃহীন, চালক, পাঠক, মিতালি, পাগলামি। মাঝে মাঝে চিকা মারাটা পরীক্ষায় আসে, দরিদ্র পরীক্ষায় আসে, রাধুনী পরীক্ষায় আসে, কর্তব্য পরীক্ষায় আসে। এখন আমার মনে রাখার টেকনিক আছে, দেখো আমার এইগুলো তো মনে থাকবে না পরীক্ষার হলে, তো তোমরা মনে রাখার জন্য আমরা দেখো একটা আলাদা বানাইছি, সহজ টেকনিক, যেটা মধুর, গায়ক, কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দরিদ্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিত্রহীন, চালক, পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। দেখো বোল্ড করে দেয়া আছে, এগুলো তোমাদের কাজ হচ্ছে, যারা করবা আর কি, ক্লাস নোট করবা, তারা এগুলা লিখবা। প্রথমে লিখবা যে যৌগিক শব্দ কোনগুলা,
তুমি এখানে কি কাকে বলে লেখার দরকার নেই, যৌগিক শব্দ লিখে এইগুলা লিখবা, মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, ডট ডট ডট। তারপরে নিচে লিখবা মনে রাখার টেকনিক। তুমি এইগুলা একবার লিখবা আর পড়বা এইভাবে, হ্যাঁ। তুমি এক হাতে ধরো লিখতেছো আর পড়তেছো, যে মধুর, গায়ক, কর্তব্য না করে বাবুয়ানা ভাব করে রাধুনী দরিদ্রকে নিয়ে চিকা মারাতে গিয়ে দেখলো পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। তুমি 5-7 বার পড়ো, তোমার আর মুখস্থ করা লাগবে না। তুমি যদি আমার কথা শোনো, আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি 10 বার পড়বা। তুমি পড়তে বসার সময় 10 বার পড়ো, তারপর তোমার আর জীবনেও যদি মুখস্থ করা লাগে আমার কাছে বুঝে নিও, তুমি পরীক্ষা আসলেই তোমার অটোমেটিক মনে চলে আসবে যে নিচের কোনটি যৌগিক শব্দ। তোমার অটোমেটিক মনে চলে আসবে যে মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা রাধুনী দরিদ্রকে চিকা মারতে গিয়ে পিতৃহীন চালক পাঠক মিতালির সঙ্গে পাগলামি করছে। অর্থাৎ তুমি এরকম 10 বার পড়লে অটোমেটিক যখন তোমার প্রশ্নে আসবে তখন তোমার মনে কিন্তু চলে আসবে। তাহলে তোমাদের কাজ কি বলতো, ক্লাস নোট যখন করবা আগে এগুলো লিখবা, যৌগিক শব্দ দিয়ে লিখবা, মধুর, গায়ক, কর্তব্য, বাবুয়ানা, এগুলো লেখার পরে নিচে মনে রাখার টেকনিকটা লিখবা। ক্লিয়ার? জি, আর হচ্ছে এই কয়েকটা ছাড়া যৌগিক শব্দ আর কি নাই? এগুলাই আছে। পরীক্ষায় আসে, এর বাইরে পরীক্ষায় আসে নাই বিগত 10 বছরের ভিতরে, এর বাইরে কোনো নাই। তো এর বাইরে থেকে আসার কোনো না, 98% এর বাইরে থেকে আসবেন। তো এর এতটুকু মনে রাখলে আমরা কি ভাই আমি বলতেছি যদি আমরা। হ্যাঁ, বলো। আমরা বাংলা যখন আমরা যখন ক্লাসের পিডিএফ বানাই, হ্যাঁ, আমরা অনেক কিছু লক্ষ্য রেখে, সে জিকে হোক বা ইংরেজি বা বাংলা, আমরা শুধুমাত্র যতটুকু পরীক্ষায় আসার মতো অতটুকুই আমরা দিই আর কি স্লাইডে। এখন সব তোমার পড়ায় তো আমার লাভ নাই, বা তোমার সব পড়ে তুমি মনেও রাখতে পারবা কি? তোমার ধরো সাপোজ তোমার যৌগিক শব্দ ধরো 100টা দেওয়া আছে সাপোজ কোনো বইতে, তো তোমার 100টা হুদায় পড়ে লাভ আছে যদি ওখানে 100টার ভিতরে না আসে? লাভ আছে কি? তো বরং আরো মাথা নষ্ট হয়ে যাবে। তো আমরা যেগুলো দিচ্ছি আপাতত এইগুলাই পড়ো, এর বাইরে মানে দেখা নাই চোখে, মানে আমি দেখি নাই আর কি, যদিও। আর যদিও দু একটা বাইরে থেকে মনে আমি আসে নাই আর কি, আমি কি বলবো যে এ- আসছে এইভাবে। এর বাইরে 100% আসবে না। হ্যাঁ, হ্যাঁ, 100% এগুলোর মধ্যে আসবে, এর বাইরে আসে না। হ্যাঁ, পনেরো আমি বিশ ওইটাই বছর তো আমি তো সেটাই বলতেছি, বিগত 10 বছরের ভিতরে এর বাইরে থেকে আসে না। আর এখানে যেগুলো আছে এগুলাই আমরা কালেক্ট করে দিচ্ছি, আমরা ওইভাবে মনে করো যে ঢালাও ভাবে সবগুলো আসলে পড়াই লাভও নাই, পড়াইও না। বুঝছো কথা আমার? তাহলে ভাই একটা বইয়ের সহজ এইখানে তাহলে। কি হয়েছে, সাকিবের কথা একটু কেমন আসে বলো? বুঝতে পারি, নাহলে একটা বইয়ের সহযোগিতা নিক, তাহলে বেশি দেখা যাবে, ওখানে অনেকগুলো এক্সাম্পল আছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, সমস্যা নাই, দেখতে পারো তোমরা তোমাদের দেখার জন্য, কিন্তু এগুলা পড়লেই হবে। যারা একটু চাও যে আমি অ্যাডভান্স লেভেলে, অ্যাডভান্স বলতে মানে একটু বেশি জানতে চাই, পড়তে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এবার আমরা দেখবো বলো তো রূঢ় বা রূঢ়ি শব্দ। তা এখন এইটারও তোমরা হচ্ছে, আচ্ছা, এর এখানে একটা কথা আছে, এখানে কথা হচ্ছে এর যে প্রচলিত অর্থ, ঠিক আছে, আর এর হচ্ছে আচ্ছা, এখানে আমি পড়লে তোমরা আর কি ভালো করে বুঝবা। যেসব প্রত্যয় নিষ্পন্ন শব্দ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ না বুঝিয়ে অন্য একটা বিশেষ অর্থ প্রকাশ করে তাদেরকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে। এটা জাস্ট আমরা জানার জন্য জানলাম। যেমন কি সন্দেশ, সন্দেশ শব্দের শব্দ ও প্রত্যয়গত অর্থ কিন্তু সংবাদ, কিন্তু এর প্রচলিত অর্থে বলতে আমরা মিষ্টি বোঝাই না। তোমরা যারা গ্রামে থাকো বা গ্রামে আসো বা গ্রামে আগে ছিলে, হ্যাঁ, তোমরা দেখবে গ্রামে আগে আমি 2 টাকা করে সন্দেশ খাইছি, এখন বা হয়তো বা 5 টাকা বা 10 টাকা। তো সন্দেশ বলতে মিষ্টি জাতীয় একটা জিনিস বোঝায়, গোল হয়, অনেকে চায়ের কোনা টাইপেরও হয়। খাইছো না তোমরা সন্দেশ? আমি খাইছি ভাইয়া। আচ্ছা, এইটাই। তো সন্দেশ প্রচলিত অর্থে বোঝায় মিষ্টান্ন, বাট সন্দেশের প্রকৃতি ও প্রত্যয়গত শব্দ ও প্রত্যয়গত অর্থ কিন্তু সংবাদ। অর্থাৎ যার শব্দ ও প্রত্যয়গত অর্থ এক এবং প্রচলিত অর্থ আর এক মানে অন্য, সেটাকেই বলবো আমরা রূঢ় বা রূঢ়ি শব্দ। এখন তোমার এই যে কোনটা কি শব্দ এত মনে রাখার দরকার নেই, তোমার মনে রাখার দরকার রূঢ় বা রূঢ়ি শব্দ কোনগুলা। এইগুলা মনে রাখতে হবে। কি, তোল ভাজা সন্দেশ, গবেষণা রাখাল, এই গবেষণা পরীক্ষায় আসে, সন্দেশ পরীক্ষায় আসে, অনেকবার আসছে, প্রবীণ পরীক্ষায় আসে, পাঞ্জাবি হস্তি, দারুণ বাসি, হরিণ মণ্ডপ। এখন মনে রাখার টেকনিক, তোমরা আমি বারবার বলতেছি, তোমরা লিখবা, প্রথমে লিখবা যে কি রূঢ় বা রূঢ়ি শব্দ, তারপরে এইগুলো লিখবা, তোল ভাজা সন্দেশ গবেষণা, তারপর এটা 10 বার পড়বা, পড়ার পর খাতায় লিখবা ওর নিচে নিয়ে ক্লাস নোট গ্রুপে। যে আইভি রহমান ক্লাসে নাই যদিও, আইভি রহমান ক্লাস নোট গুলো দেয়, অনেক সুন্দর হয় ক্লাস নোট গুলো ওর, তোমরাও সুন্দর করে দিবে। এটার
প্রভাব এখন না বললে পরে বুঝতে পারবা। আচ্ছা, দেখো, মনে রাখার টেকনিকটা কি? তোলে ভাজা সন্দেশ খেয়ে গবেষণার জন্য এক রাখালের প্রবীণ শ্বশুর আজ পাঞ্জাবি পরে হস্তির পিঠে চড়ে দারুণ বাঁশি বাজাতে থাকায় হরিণ মণ্ডপ ছেড়ে পালাতে লাগলো। ধরো একটা গল্প আকারে আমরা দিয়েছি যে তুলে ভাজা সন্দেশ খেয়ে, এক্স্যাক্টলি সন্দেশ বানাইতে হলে তেলে ভাজতেই হয়। সন্দেশ খেয়ে গবেষণার জন্য, আচ্ছা দেখো, এখন যদি আমরা আহ আচ্ছা, আমরা মনে রাখবো এইগুলা। এই যে এখানে দেখো তো হস্তি তোল বাঁশি আছে না, এইগুলা মানে যেগুলা মনে করে একটু বোল্ড করা, বা এখানে যেগুলো দেয়া আছে, এখন তোমরা যারা অভিযাত্রী বলো বা কিংবদন্তি বলো বা যাই বলো, ওইগুলাই কিন্তু তোমার ইয়ে আছে, অনেকগুলাই আছে, হ্যাঁ, মোটামুটি অনেকগুলাই দেয়া আছে। তো তোমরা চাইলে ওইগুলা দেখতে পারো, বাট এইগুলা বেশি করে পড়বা, এগুলা ক্লাস নোট করবা। এর বাইরে থেকে তোমরা কোশ্চিন একটু সলভ করে দেখো তো এই টপিকে, দেখবা যে আমি যেগুলো বলছি এর বাইরে দু একটা মানে আসলে পাবা না। যতই আমি বলি যে পাবা, হয়তো বা পাবা না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এইভাবে মনে রাখবো। এখন এইটা তো যদি আমরা বুঝে থাকি, নেক্সট আর একটা আছে, ওটা আমি 3-4 সেকেন্ডে শিখাই দিব। যোগ রূঢ় শব্দ 3-4 সেকেন্ডও লাগবে না আমার শিখাইতে। এই দুইটা বুঝছো কিনা, যৌগিক শব্দ আর যোগ রূঢ় শব্দ, এই দুইটা জি বুঝছো কিনা? বুঝছি। আচ্ছা, মাধবীলতা, আব্দুল্লাহ, সাকিব আল হাসান, মারিয়া, বুঝছো? হ্যাঁ। জি। আচ্ছা, হ্যাঁ এখন ঠিক আছে, এখন তোমার বলতে পারো ভাইয়া যোগ রূঢ় শব্দ আমি কিভাবে 3-4 সেকেন্ডে মনে রাখবো? তোমার উপরে কি আছে এত দেখার দরকার নাই। তুমি তুমি জাস্ট হচ্ছে একটা জিনিস মনে রাখবা, কি বলতো? সরোজে পরামর্শ কি? সহজ সরোজে পরামর্শ, পরামর্শ। এইটুকু মনে রাখলেই হবে। এখন কি সেই সরোজ, সৎ দন্তে আর কি আচ্ছা, দন্তের সাথে সরোজ। আচ্ছা, সরোজকে আর কি বোঝাচ্ছে? পথে পঙ্কজ, রাতে রাজপুত, মতে মহাযাত্রা, যতে জলধি। এই তো, তার মানে কি? সরোজে পরামর্শ, আমরা এতটুকু মনে রাখলে যোগরুরি শব্দ, সরি, যোগরুর শব্দ ক্লিয়ার। 3-4 সেকেন্ডই লাগছে না সরোজে পরামর্শ বলতে? যতটুকু সময় এতটুকুই লাগছে, এর জি। বেশি তো লাগে নাই। তো আমরা মনে রাখবো বেশিরভাগ ক্ষেত্রে আসে নিচের কোনটি? যোগরুর শব্দ। তো আমার তোমার মাথায় এটা গেঁথে রাখতে হবে যে কি পরজে সরোজে পরামর্শ, সরোজে পরামর্শ। তুমি 5-7 বার বলো যে সরোজে পরামর্শ। সরোজ বলতে এখানে সরোজ, পথে পঙ্কজ, পঙ্কজ বলতে আমরা বোঝাই যেটাকে, যে শৈবাল বা পদ্ম ফুল, হ্যাঁ। তার হচ্ছে রাতে হচ্ছে রাজপুত, মতে হচ্ছে মহাযাত্রা, বর্গের যতে হচ্ছে জলধি, অর্থাৎ সরোজে পরামর্শ। কনসেপ্ট ক্লিয়ার? জি। বুঝছি। জি ভাইয়া। এখন আচ্ছা, তোমরা হয়তো এর আগেও এইভাবে সহজ টেকনিক পড়তেও পারো। এই যোগরূঢ় শব্দ কিভাবে পড়ছিলে আগে তোমরা? যে মনে রাখার টেকনিক কিভাবে দেখছিলে, বলতে পারো কেউ? হুম। কিছু কিছু ইয়ার প্রথম অক্ষরগুলো ভাইয়া আগে পড়তাম। প্রথম অক্ষরগুলো দিয়ে এগুলো ছন্দ ছিল, ছন্দগুলো আচ্ছা ঠিক আছে। এই বিচিত্রাতে ওই ওই ছন্দগুলো থাকে। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা যখন আমি বলি আমাদের, আচ্ছা তোমরা দেখে দেখে থাকবে আর কি, আমাদের স্লাইড কিন্তু বা পিডিএফ গুলো কিন্তু খুব গোছানো। আমাদের ভিতরে তোমরা পিডিএফ যদি দেখো, খুব সুন্দর করে সাজানো গোছানো আছে। তোমরা জাস্ট যদি পিডিএফ গুলা পড়ো, ক্লাস নোট গুলা করো, আর বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করো, আর কিছু লাগবে না। দেখো এখন প্রত্যেকটা টপিকের তুমি কিভাবে মনে রাখবা, কিভাবে বিশ্লেষণ করা, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস আছে। আমি আশা করি এইগুলা করলে তোমার আর মনে হয় না অন্য কোনো কিছু লাগবে। যদিও হয়তো বা তোমরা বলতে পারো যে ভাইয়া আপনাদের এইভাবে পড়ান, কি কয়, জুমে করান, জুমে এইভাবে, হয়তো কারোর কাছে বিরক্ত লাগতে পারে যে ভাইয়া আপনারে দেখতে পায় না, বা আপনারা এইভাবে পড়ান, এ ফেসবুক লাইভে ক্লাস নেওয়া ভালো। আমাদের গত আরেক ব্যাচ 7 না 8 কারার জন্য বলছে ভাইয়া ফেসবুক লাইভে ক্লাস নিলে ভালো হয়। ওরা 2-3 জন বলে ফেসবুক লাইভে নেন, আর এদিকে 15-16 জন বলে ভাইয়া জুমে নেন। আচ্ছা, তোমরা কিসে ক্লাস করতে বেশি কমফোর্ট ফিল করো বলো তো? জুমে। জমে। জুম। এক্স্যাক্টলি, জুমে আমরাও তো চাই। কারণ আমি তোমার সহজে নাম ধরে বলতে পারছি, মারিয়া বলো, আব্দুল্লাহ বলো, আল ফারুক বলো, সাকিব আল হাসান বলো, মাধবীলতা বলো। কিন্তু জুমে আমি কি ফেসবুকে ওইভাবে বলতে পারবো বলো তো? ফেসবুক লাইভে নিলে তো আমাদের সমস্যা নাই, কিন্তু আমি ওইভাবে বলতে পারবো? বা এর নাম ধরে এত স্পেসিফিক ভাবে বোঝানো সম্ভব হবে বলো তো? কোনোদিনও না। আর তো যাই সমস্যা হোক, একটাই, হ্যাঁ এই বলো। সমস্যাটা তো শুধু আপনার দেখা যাচ্ছে না, এটা আপনার মুখটা দেখা যাচ্ছে না, এটাই সমস্যা, আর কোনো আমার সমস্যা ছবি নেই। আমার ছবি তো দেখা যাচ্ছে না আচ্ছা, আচ্ছা, আমার ছবি আমি
আমার আমার দেখবা, আচ্ছা আমার আজকে না যদিও, এই যে আমি, এই যে বইমেলা, 23 সালের বই মেলায় গেছিলাম, বুঝছো? 23 না 22-এর বই মেলার ছবি এটা, ঠিক আছে? বোঝা গেছে কথা? আচ্ছা, গত ক্লাসে একটা, কয় মিনিট আছে দেখো তো, গত ক্লাসে একটা কথা বলতে বলতে কেটে গেছিল। তো তোমরা পরীক্ষা। ভর্তি পরীক্ষার আগে অবশ্যই অবশ্যই মিহির জিকে ফাইনাল সাজেশনটা পড়বা। এখানে যদিও আমার সহযোগী লেখক খন্দকার জিকে, তবুও আমি সাজেস্ট করতেছি, তো আমাদের স্টুডেন্ট হিসাবে তোমরা মিহির জিকে ফাইনাল সাজেশনটা সংগ্রহ করবা, ভার্সিটি হাইলাইটস ফাইনাল সাজেশনটা সংগ্রহ করবা, আর জিকে হাইলাইটস পিডিএফটা আমরা দিয়ে দিব। আর যারা বিউপিতে দিবা, বিউপি বুস্টারটা সংগ্রহ করবা, এই কথা। আর যারা পরীক্ষা সব ঢালাও ভাবে পরীক্ষা দিবা, গুচ্ছ, জাবি রাবি ঢাবি ডট 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 ডট, তাদের জন্য ফরজে আইন, ভার্সিটি হাইলাইটস ফাইনাল সাজেশন, আর মিহির মিহির জিকে ফাইনাল সাজেশন। ফরজে আইন, ফরজ দুই ধরনের কিন্তু, যে তোমরা জানো, ফরজে আইন, ফরজে কেফায়া। তো ফরজে আইন তোমাদের জন্য, পরে কিন্তু আমরা কিন্তু কোনটা লাগবে কোনটা না লাগবে সবকিছু কিন্তু বলে দিচ্ছি। তো তারপরে যেন ভাইয়া বলো না যে ভাইয়া আপনারা এটা বলছেন, আইরে ক্লাস রেকর্ড হয়।